হচ্ছে, তাহলে এই যে যেরকম এটা এই যে বেন্ড হচ্ছে, তাই না? তাহলে এখানে ইলাস্টিক্যালি বেন্ড হচ্ছে, এটা হঠাৎ করে সরে যাবে। 1 মিটারের একটা উডেন স্কেল নেন, নিয়ে যদি দুই প্রান্ত থেকে ভাঙেন, অনেকক্ষণ পর্যন্ত এটা ইলাস্টিক্যালি বেন্ড হবে, তারপর ইলাস্টিক লিমিট ক্রস করলে এটা ভেঙে যাবে। ভূমিকম্প হচ্ছে ভূ অভ্যন্তরে যে সঞ্চিত শক্তি, সেটা যখন হঠাৎ করে বের হয়ে আসে, সেটাই হচ্ছে ভূমিকম্প। এবং সেই শক্তিটা বের হয়ে এসে ভূপৃষ্ঠের উপরে কম্পন সৃষ্টি করে। সেই কম্পনের কারণেই ভূমিকম্প অনুভব করি, এবং তার ভূপৃষ্ঠের উপরে যে স্থাপনা থাকে সেগুলা কম্পন যত দীর্ঘস্থায়ী হবে, তখন সেই স্থাপনাগুলা দুলতে দুলতে ঝাঁকুনি খেতে খেতে তখন আস্তে আস্তে ক্র্যাক হয় বা দুর্বল হলে হয়ে যায়। তাহলে এখন এই যে ভূ অভ্যন্তরে যে শক্তিটা, এটা কি প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চিত হচ্ছে, এটা মানুষের একটা কৌতূহল থাকা দরকার, তাই না? এখন আমাদের এই পৃথিবীর উপরিভাগটা, সেটা হচ্ছে ক্রাস্ট, এটা হচ্ছে 30 কিলোমিটার এটা পুরুত্ব। এর নিচে থাকে ম্যান্টেল। ম্যান্টেলের আবার দুটো অংশ, উপরের অংশটা হচ্ছে একটু কঠিন, নিচের অংশটা নমনীয়। তো এই ক্রাস্ট এবং ম্যান্টেলের উপর অংশ মিলে 70 কিলোমিটারের একটা স্তর, সেটাকে বলা হয় হচ্ছে আপনার লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারটা আপনার বড় বড় 7টা খণ্ড এবং ছোটোখাটো 30 থেকে 50টা খণ্ডে বিভক্ত। এইগুলাকে বলা হয় প্লেট। এবং এইটার যে গতি, প্লেট একটার সাপেক্ষে আর একটা ওই নিচের যে নমনীয় পদার্থ মেন্টেলে, সেটার উপরে এটা ভাসছে, ফ্লোট করছে, এবং একটা সাপেক্ষে আর একটা সরে যাচ্ছে প্রতিনিয়ত। তো এইটাই হচ্ছে টেকটোনিক্স। প্লেট, আমরা এটাকে মিলে আমরা বলি প্লেট টেকটোনিক্স। এখনকার যে আপনার যে অত্যাধুনিক প্রযুক্তি, সেটার সাহায্যে একটা প্লেটের গতি আমরা একদম প্রিসাইজলি মিলিমিটার লেভেল পর্যন্ত আমরা মেজার করতে পারি, যে আজকে প্লেটের যে অবস্থান, অর্থাৎ আমি এখানে যদি একটা পিন বা একটা রড ইনসার্ট করি, তার XYZ পজিশন আমরা এই জিওডেটিক জিপিএস এর সাহায্যে এটা আমরা মেজার করতে পারি, তাই না? তো এখন যদি দুটো প্লেট হচ্ছে যদি পরস্পরমুখী ধাপিত হয়, তাহলে কী হবে? এখানে শক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে এই যে যেরকম এটা এই যে বেন্ড হচ্ছে, তাই না? তাহলে এখানে ইলাস্টিক্যালি বেন্ড হচ্ছে, এটা হঠাৎ করে সরে যাবে, লিমিট ক্রস করলে সরে যাবে, তাই না? তাহলে এই যে শক্তির পরিমাণটা, এটা আমরা জিপিএস এর সাহায্যে একদম নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। তাহলে এই যে প্লেটের যে মোশন, পরস্পরমুখী বা বিপরীতমুখী বা পাশাপাশি, হ্যাঁ, এই যে গতি, এর ফলে ভূ অভ্যন্তরে প্রতিনিয়ত শক্তি সঞ্চিত হচ্ছে, এবং সেই শক্তি ধরে রাখার মতো একটা আবার শিলা দরকার। অভ্যন্তরে তো শিলা রয়েছে, সেটার এক এক শিলার এক এক রকম গুণাগুণ রয়েছে। কতগুলা শিলা বেশি শক্তি জমা করে রাখতে পারে, কতগুলা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, সেখান থেকে ভেঙে শক্তিটা বের হয়ে যায়। যেমন আপনি যদি একটা 1 মিটারের একটা উডেন স্কেল নেন, নিয়ে যদি দুই প্রান্ত থেকে ভাঙেন, অনেকক্ষণ পর্যন্ত এটা ইলাস্টিক্যালি বেন্ড হবে, তারপর ইলাস্টিক লিমিট ক্রস করলে এটা ভেঙে যাবে। তো এরকম এটাও তাই, যে এখানে আপনার ওই একটা পর্যায়ে ওই শক্তিটা যখন ধরে রাখার ক্ষমতা বেশি হয়ে যায়, তখন ভেঙে যায়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার হচ্ছে ভূ অভ্যন্তরে আপনার শক্তি সঞ্চিত হচ্ছে, আবার একটা পর্যায়ে যে সেই শক্তিটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, তখনই এই ভূমিকম্পটা হয়। এবং ভূমিকম্পটা যখন হয়, তখন একটা ফাটলের ভিতর দিয়ে বের হয়, ভূতাত্ত্বিক চ্যুতি, ফল্ট বলি আমরা। সেই ফাটলটা অনেক আগে থেকে পুরাতন ফাটলও দিয়েও বের হতে পারে, আবার নতুন করে যেখানে কোনো ফাটলই নাই, সেখানে আবার নতুন করে আবার একটা ফাটল সৃষ্টি হয়েও সেখান থেকেও বের হতে পারে, তাই না? তাহলে অনেকের একটা ধারণা যে যেখানে ফাটল নেই, তাহলে সেখানে ভূমিকম্প কেন হবে? আসলে নতুন করেও ফাটল হতে পারে, আবার পুরাতন ফাটল দিয়েও বের হতে পারে। এখন এটা হচ্ছে প্রকৃতির খেলা আর কি, তাই না? এখন নেচার টু বি কমান্ডেড মাস্ট বি ওবেইড, একটা কথা আছে, তাই না? তাহলে এই ধরনের যে ভূ গঠন, টেকটোনিক ফ্রেমওয়ার্ক যেখানে থাকবে, সেখানে ভূমিকম্পের উৎস এবং ভূমিকম্পের শক্তি সেখানে জমা হতে থাকবে, এবং এক সময় সেটা রিলিজ হবে। এখানে আরেকটা যে জিনিসটা আছে স্ট্যাটিস্টিক্যালি, যে কেউ কেউ বলে থাকেন যে 7 মাত্রার ভূমিকম্প 100 বছর পর তার রিটার্ন পিরিয়ড
8 মাত্রার এত বছর পর রিটিউমার পিরিয়ড, 5 মাত্রার একটা রিটিউমার, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, এটা হচ্ছে প্রবাবিলিস্টিক। কিন্তু নেচারে এবং এই ভূত্বকের যে গঠন এক এক জায়গায় এক এক রকম, তো সেই অনুযায়ী ওটা আসলে হয় না। ওই এলাকার যে ভূতাত্ত্বিক যে গঠন সেইটার উপরে এবং কি হারে প্লেটগুলা মুভ করছে, তার গতির উপরে, গতি সঞ্চিত হচ্ছে সেটার উপরে নির্ভর করে যে একটা ভূমিকম্প, বড় ভূমিকম্প হয়ে যাওয়ার পরে নতুন করে শক্তি সঞ্চিত হয়ে আর একটা ভূমিকম্প কখন আসবে, সেটা হচ্ছে এক এক এলাকায় এক এক রকম। কোনো জায়গায় হয়তো 100 বছর, 300 বছর, কোনো জায়গায় 1000 বছর। আমাদের এখানে যে উৎসের আমরা যেটা আইডেন্টিফাই করেছি সেখানে 1000 থেকে 1500 বছর হচ্ছে একটা বড় ভূমিকম্প থেকে আর একটা বড় ভূমিকম্পের এই কালটা, সেটা কিছু এদিক 100-200 বছর এদিক ওদিক হতে পারে। ভূমিকম্পের এই যে আর্থকুয়েক সায়েন্স বা সাইসমোলজি, এটার আপনার হচ্ছে কয়েকটা আপনার ব্রাঞ্চ রয়েছে। তার মধ্যে ব্রড 4টা ব্রাঞ্চ বা 3টা থেকে 4টা ব্রাঞ্চ আমি ধরি, আরও ব্রাঞ্চ রয়েছে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আর্থকুয়েক জিওলজি। আর্থকুয়েক জিওলজি হচ্ছে আমি প্রথম থেকে যেটা বলে আসলাম যে কী প্রক্রিয়ার মাধ্যমে আপনার শক্তি সঞ্চিত হচ্ছে এবং কী প্রক্রিয়ায় এটা আপনার বের হচ্ছে। এটা হচ্ছে যারা ফল্ট, প্লেট টেকটনিক্স, প্লেটের মোশন, যারা ভূতত্ত্ববিদ, ভূমিকম্প নিয়ে কাজ করেন, তারা হচ্ছে এটা হচ্ছে এই জ্ঞানটা রাখেন এবং তারাই হচ্ছে সঠিক তথ্যটা সমাজকে, সরকারকে এটা দিতে পারেন। আর একটা হচ্ছে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে যারা প্রকৌশলবিদ রয়েছেন তারা হচ্ছে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের উপরে যে কম্পন, একটা হচ্ছে এখানে আবার আর একটা মিসকনসেপশন ডেভেলপ করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা, মান, শক্তি, কী পরিমাণ শক্তি বেরোলো, সেটা একটাই শক্তি হয়, কিন্তু ওইটার ফলে ভূপৃষ্ঠের উপরে কম্পন এক এক জায়গায় এক এক রকম হয়। হ্যাঁ, তীব্রতা, কম্পনের তীব্রতা, যেটা ইংরেজিতে বলা হয় ইন্টেন্সিটি স্কেল, মডিফাইড ইন্টেন্সিটি স্কেল। সেটার কারণেই আসলে যদি তীব্রতা বেশি হয় তাহলে তার উপরের যে স্থাপনা, সেটা আপনার স্থাপনার যে কাঠামো অনুযায়ী বা কীরকম দুর্বল, কতটা শক্তিশালী, সেটার উপরে সেটা কতটা ড্যামেজ হবে সেটার এই কম্পনের উপর নির্ভর করে। এবং এই কম্পনটা নির্ভর করে যে ভূপৃষ্ঠে থেকে নিচের যে স্থানীয় যে জিওলজি, সয়েল, সেই সয়েল কন্ডিশনের উপরে এই তীব্রতা। যেখানে নরম মাটি সেখানে ভূমিকম্পের তরঙ্গ অ্যাম্প্লিফাই হয়ে যায়, হয়ে তীব্র কাঁপুনি হয়। আর যেখানে শক্ত কম্প্যাক্টেড সয়েল সেখানে তীব্রতার হারটা কম থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে একটা বেসিক একটা হলো। এবং সেখানেই হচ্ছে যারা মানে ভূপ্রকৌশলবিদ তারা কাজ করবেন এটা নিয়ে, কী ধরনের ড্যামেজ হবে, কী হবে। দেন আরেকটা হচ্ছে আর্থকুয়েক ফিজিক্স, সেটা হচ্ছে আপনার যেখান থেকে উৎস, সেখান থেকে যে শক্তিটা বের হয়ে যাচ্ছে, বের হওয়ার সময় সে অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ তরঙ্গ চতুর্দিকে ছড়িয়ে যায়। এবং এইটার যে বৈশিষ্ট্য, এক একটা তরঙ্গের ফ্রিকোয়েন্সির যে বৈশিষ্ট্য, এবং সেটা কিভাবে একটা মিডিয়ার মাধ্যমে, ভূত্বকের যে বিভিন্ন শিলারাশি মিডিয়ার মাধ্যমে এটা ট্রাভেল করে সারফেসে এসে তারপরে আরেকটা ওয়েভে ট্রান্সফার হয়ে যায়, যেটাকে বলা হয় সারফেস ওয়েভ। সেই সারফেস ওয়েভটাই হচ্ছে ক্ষতিকর, হ্যাঁ, সেইটার ক্যারেক্টারিস্টিক। এবং সেটা হচ্ছে সয়েল কন্ডিশনের উপরে, যেটা বললাম অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, তাই না? সেটা হচ্ছে তারাই করবে, এটা হচ্ছে তাদের কাজ। এবং একে অপরের সাথে মানে কাজ, আমাদের কাজটা যেরকম মনে করেন যে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারদের দরকার, আবার আর্থকুয়েক ফিজিসিস্ট যারা কাজ করছে তরঙ্গ নিয়ে, তাদের যে মানে গবেষণা ফলাফল সেটা আবার আমাদেরও দরকার, আবার আর্থকুয়েক ইঞ্জিনিয়ারের দরকার। এখন আরেকটা হচ্ছে আর্থকুয়েক ডিজাস্টার। হ্যাঁ, এই যে আর্থকুয়েকের ফলে যে আপনার ডিজাস্টারগুলো হয়, এখন এইটা কি কারণে ডিজাস্টার হয়, তাহলে এই তিনটার যে আর্থকুয়েক জিওলজি, আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, আর্থকুয়েক ফিজিক্স, হ্যাঁ, এইটা তিনটার কম্বিনেশনে তাদের কাছে যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে তারা হচ্ছে এই যে গ্রাউন্ড মোশন যেটা, হ্যাঁ, এটার ফলে ওই যে এক এক জায়গায় বললাম তীব্রতা কম বেশি, এইটার উপরে ভিত্তি করে তারা একটা হ্যাজার্ড ম্যাপ তৈরি করে। সেই হ্যাজার্ড ম্যাপের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে বিল্ডিং কোডটা তৈরি করা হয়। এবং সেই বিল্ডিং কোড ফলো করেই আপনার মনে করেন যে ল্যান্ড ইউজ প্ল্যান করতে হবে, এবং সেইটার উপর ভিত্তি করে আপনার কোথায় কী ধরনের বিল্ডিং হাই রাইজ করা যাবে কি যাবে না,
কোথায় আপনার হচ্ছে মানে 2-3 তলার বিল্ডিং করতে হবে বা তার বেশি করা যাবে না, এইটা আসলে প্ল্যানার যারা তারা এই জিনিসগুলা করবেন।